কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদেরকে সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে এই অঙ্ক করার জন্য, হ্যাঁ? সূত্র না জানলে কিন্তু এটা পারবেন ভাইয়া না। এই যে আচ্ছা ভাই, কোন সূত্রগুলি লাগবে না একটু বলে দিবেন, মানে ধরছি এই জায়গায় যখন আসছেন। না না, যেগুলো বাদ দেওয়া যায়, ঠিক আছে, গ্রোথ রেশিও বাদ দেওয়া যায়। ভাইয়া ওই যে 365 আর হচ্ছে ইন্টু 100, এটা তো বুঝতাম না। এটা কোন ইয়েতে এই সূত্রটা হবে, আবার কোনটাতে 365 হবে? 365 যেটা, ওইটা হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র অ্যাক্টিভিটি রেশিও যেগুলো সেটাই। অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও মানে যেগুলো থাকে হলো আপনার এই যে ডেইসে বের করতে বলে, বা এই যে রিসিভেবল, হ্যাঁ, ও যেগুলো আচ্ছা। টার্ন ওভার বের করতে বলে, টার্ন ওভার। ঠিক আছে, কভারেজ টার্ন। রেশিও। টার্নওভার তো সবগুলোতে দেওয়া নাই। সেল অফ টোটাল অ্যাসেট আছে, ইনভেন্টরি ডেজ আছে, ওটা ওই যে অ্যাক্টিভিটি শুধুমাত্র রেশিও। আমি বলি আপনাদের, শুধুমাত্র বের করতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল আর ইনভেন্টরি, এই তিনটাই। মানে ঠিক ইয়েতে আছে, অ্যাক্টিভিটির মধ্যে হ্যাঁ, এই তিনটা 365 দিন দিয়ে গুণ দিতে হবে। রিসিভেবল, পেয়েবল আর ইনভেন্টরি, এই তিনটা। ইনভেন্টরি, এই তিনটাই, আর কিছু তো লাগবে না। এই তিনটাতেই তো 365 আছে। হ্যাঁ, ঠিক আছে। অ্যাক্টিভিটি রেশিও। কিছু প্র্যাকটিস দেখি, হ্যাঁ। জি। যেমন দেখেন এই অঙ্কটা, মেঘনা কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কম্পারেটিভ ব্যালেন্স শিট ডাটা, হ্যাঁ, 2 বছরের ডাটা দেয়া আছে। 2 বছরের ডাটা দেয়া আছে। নম্বর অঙ্কটা ভাইয়া? হুম। 2 নম্বর অঙ্কটা? জি জি। আচ্ছা। তো 2023-এর আছে আর হচ্ছে 2022-এর আছে। এগুলো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে টোটাল অ্যাসেট, আর এই নিচের এটুকু হচ্ছে লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। ওকে। অ্যাসেটের মধ্যে আমরা জানি দুই ভাগ আছে, তাই না? কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। বলেন এখানে কারেন্ট অ্যাসেট কোনটা কোনটা? কারেন্ট অ্যাসেট কোনটা কোনটা এই চারটার মধ্যে? আর ফিক্সড অ্যাসেট কোনটা? কারেন্ট অ্যাসেট বা ক্যাশ আর ইনভেন্টরি, আর এটা? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, আর এটা এই কি? তিনটা, এটা ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটি? অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল, পেয়েবল। মর্টগেজ মর্টগেজ পেয়েবল, পেয়েবল। মর্টগেজ পেয়েবল। আর এই কমন দুটা? স্টক। এটা হচ্ছে কমন স্টক, আর একটা হচ্ছে রিটেন আর্নিংস। এগুলো হচ্ছে কি? আচ্ছা এগুলো ভাই, হচ্ছে রিটেন কাস্ট। আর্নিংটা কি? রিটেন আর্নিংটা একটু বুঝা বলবেন? রিটেন আর্নিংস হচ্ছে প্রফিটের যে কমন স্টকটা অংশটা। কি? হুম। কমন স্টকটা কি? কমন স্টক হচ্ছে শেয়ারের, সাধারণ শেয়ার আর কি। মানে ও শেয়ারে, আচ্ছা। শেয়ারে ইনভেস্ট করে না হ্যাঁ, মালিক। শেয়ারে যে লোক ওটা। মালিকরা তো শেয়ার কিনেই ব্যবসায় মূলধন খাটায়, তাই না? মালিক যে জি টাকা জি। ব্যবসায় দেয় তাকে বলে মূলধন। ওই মূলধনটাই হচ্ছে, মূলধন কিভাবে দেয়? দেয় হচ্ছে আপনার শেয়ার কিনে। ওকে। শেয়ার হচ্ছে মালিকানার অংশ। তো টোটাল মালিকানার অংশ কতটুকু সেটাকে বলা হয় কমন স্টক। আচ্ছা রিটেনার্স হচ্ছে যে অংশটা প্রফিটের যে অংশটা ডিস্ট্রিবিউট না করে ব্যবসায় আর কি জমা রেখে দেয়। মানে ঠিক কি আছে, এটা? মানে প্রফিট নিল না মালিক? মালিক প্রফিট পুরোটা ডিভিডেন্ড দেয় নাই। ধরেন 100 টাকা প্রফিট হয়েছে, এখান থেকে 50 টাকা ডিভিডেন্ড দিছে, আর বাকি 50 টাকা হচ্ছে ব্যবসায় রেখে দিছে। এটাকে বলে রিটেন আর্নিংস। রিটেইন মানে কি? রিটেইন মানে ধরে রাখা, আর্নিংস মানে ইনকাম, যে ইনকামটা ধরে রাখছে। যেটা ডিভিডেন্ড দিছে সেটা রিটেন আর্নিংস হবে না? না, এসে পারবে একটা। বাবাকে তো বকা দেয়। দেখেন এখানে এডিশনাল ইনফরমেশন কি কি আছে।
নেট ইনকাম হচ্ছে 25,000 টাকা। সেলস অন অ্যাকাউন্ট, সেলস অন অ্যাকাউন্ট মানে কি বলেন তো? বাকিতে। বাকিতে সেল করছে। অন অ্যাকাউন্ট মানে কি? বাকিতে। অন অ্যাকাউন্ট, ঠিক আছে। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস মানে সেলস থেকে যেটা রিটার্ন আসে, মানে যেই অংশটুকু ফেরত দিয়ে দেওয়া হলো। তার মানে যখন আপনি সেল বের করবেন তখন এই নিট সেল বের করবেন, তখন এই সেল থেকে এই রিটার্নটা বাদ দিয়ে ওই সেলটাকে আমাদের কাউন্ট করতে হবে। নেট ক্যাশ প্রোভাইড বা অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 33,000 টাকা। ঠিক আছে। মানে আমরা ইনকাম বের করি হচ্ছে, নেট ইনকাম বের হয়, নেট ইনকামের মধ্যে বাকির জিনিসগুলোও অ্যাডজাস্টমেন্ট করা আছে। কিন্তু প্রপার্টি অ্যাক্টিভিটিস থেকে যেই ইনকামটা বের হয় এটা হচ্ছে ক্যাশ প্রফিট। ঠিক আছে, ক্যাশে প্রফিট হচ্ছে কত এটা। আচ্ছা, এটা কি কি বের করতে হবে দেখেন। কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিওর সূত্র কি? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট এখানে কারা কারা আছে? উপরে, উপরে কোন দুইটা হবে? এই একটা দুইটা তিনটা, এই তিনটা হবে, এই তিনটা যোগফল হবে কারেন্ট অ্যাসেটের জায়গায়। আর কারেন্ট লাইবিলিটিস আছে কোনটা আমার? কারেন্ট লাইবিলিটিস আছে এই যে শুধু একটা, অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে। মর্গেজ লোন কিন্তু সবসময় লং টাইম হয়, হ্যাঁ, লং টার্ম হয় মর্গেজ লোন। দেন আমাদের বের করতে হবে অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও, কুইক অ্যাসেট কুইক রেশিও মানে কুইক লাইবিলিটিস। এটা আমরা বের করব কিভাবে? আমরা এই যে কারেন্ট অ্যাসেট যেটা পাইছিলাম, এখান থেকে ইনভেন্টরিটা আমরা ধরবো না। ঠিক আছে, ইনভেন্টরি কারেন্ট কুইক অ্যাসেট না। ঠিক আছে, মজুত পণ্য কুইক অ্যাসেট না। তাহলে শুধুমাত্র এই দুইটা আমাদের কুইক অ্যাসেট হিসাবে আসবে, আর কারেন্ট অ্যাসেট তো এখানে থাকবে। এগুলো মানে কি? মানে হচ্ছে যে 1 টাকা কারেন্ট লাইবিলিটির এগেনস্টে 2.85 টাকা কারেন্ট অ্যাসেট আছে, তার মানে ভালো আছে। আর যদি কম হয়, ধরেন এরকম আসলো 0.5:1, এর মানে কি? 1 টাকা কারেন্ট লাইবিলিটির এগেনস্টে 50 পয়সা কারেন্ট অ্যাসেট আছে, তার মানে ওই কোম্পানিটা কি তার অ্যাসেট দিয়ে লাইবিলিটি পরিশোধ করতে পারবে না। এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ, পরীক্ষার সময়। কি আপনি রিসিভ, যেভাবে করতে হবে ব্যাখ্যা দিতে হবে স্যার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে, এই যে না এভাবে দিলে? ব্যাখ্যা না দিলে নাম্বার কাটা যাবে। আচ্ছা ভাইয়া, কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা ফিক্সড অ্যাসেট এটা কোথায় আছে ভাইয়া, যে এক্সাম্পল সহ? এটা তো এর আগেও দিছিলাম, এই যে এখানেই তো আছে। দেখেন না কেন এটা? এই যে শীট না পড়লে তো খালি একই কোশ্চেন ঘুরে ফিরে বলতে থাকবেন। এই যে এখানে এখানে দেওয়া আছে। ও আচ্ছা, হ্যাঁ পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। রিসিভেবল টার্ন ওভার, এটা সূত্র আমরা কি দেখেছিলাম উপরে হচ্ছে। আচ্ছা, এটা আমরা এভাবে বের করব না। আমরা তো একবারে বলছিলাম তাই না, রিসিভেবল টার্ন ওভার না, আমরা রিসিভেবল ইন ডেইস। আমরা বের করব এভারেজ, এভারেজ নেট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই নিট সেলস। এটা এইভাবে করেন না, নিট সেলস ইন্টু 365। আপনি ভাইয়া যদি উপরে এইভাবে, একটা, এইভাবে হ্যাঁ, যদি করেন তাহলে আবার 365 দিয়ে ভাগ দিতে হবে, যেটা বের হবে। তাহলে আমি একবার এই করে ফেলি, ঠিক না? উপরে একটা কি অ্যাভারেজ নেট রিসিভেবল, এভারেজ নেট রিসিভেবল, ঠিক আছে। আর নিচে একটা নেট ক্রেডিটস। আচ্ছা, যদি ভেঙে করতে যান তাহলে কিন্তু ওই সূত্রটা উল্টে যাবে, ঠিক আছে। ভেঙে যদি করতে একটু চান মানে, ভেঙেই দেখান না। ভেঙে করতে গেলে কিন্তু সূত্র উল্টে যাবে। কিরকম কারণ করে? এই যে এখানে আমি করছিলাম এই যে রিসিভেবল ইন ডেইস, তাই না? রিসিভেবল ইন ডেইস, তাহলে ডেইজ না বের করলে আপনাকে প্রথমে রিসিভেবল টার্ন ওভার বের করতে হবে। রিসিভেবল টার্ন ওভার আগে বের করতে হবে।
তখন এই সেলস চলে যাবে উপরে আর রিসিভেবল চলে যাবে নিচে। তারপরে যে রেজাল্টটা বের হবে ওইটা দিয়ে 365-কে ভাগ দিতে হবে, মানে একটু ডাবল কমপ্লিকেটেড। ক্যালকুলেশন হয়ে যায়, ঠিক আছে? হুম। একটু ডাবল একটা ক্যালকুলেশন প্রশ্ন, হয়ে যাবে। আর যদি আপনি এইভাবে করেন তাহলে একবারে বের হবে। হ্যাঁ, এটা কোনটা? এম কোনটা পেস লাগবে কিন্তু। হ্যাঁ, আপনাদের এইভাবে কিন্তু সূত্র সূত্র পেস লেগে যাবে কিন্তু। কথা শুনেন, আমি যেটা বলতেছি সেটা কিন্তু পরীক্ষায় ফেস করবেন প্রবলেম। যে কোনো একটা শিখেন, আইদার এটাকে আগে টাইমস বের করে তারপরে 365 দিয়ে ভাগ দেওয়া সূত্র শিখবেন, নাকি একবারে ওই যে 365 দিয়ে গুণ দেওয়াটা শিখবেন, কোনটা? না হ্যাঁ, আপনি ভাইয়া একবারে মনে রাখা একবারে যেটা শিখলেই সহজ, ভালো, একবারে শিখলেই ভালো। ঠিক আছে। যেটা সহজে মনে রাখা যাবে সেটাই। হ্যাঁ, তাহলে আপনি এই যে এই রিসিভেবলটা যাবে উপরে। আচ্ছা, যেহেতু আমি অ্যান্সার গুলো এইভাবে দিচ্ছি আপনি এইভাবেই শিখেন। হ্যাঁ। ঠিক আছে। না প্যাচ লেগে যাবে ভাইয়া। হ্যাঁ, না না, পেস লাগবে কেন? আপনি তাহলে 365 দিয়ে তো ভাগ দিচ্ছেন। ওইটা দিয়ে তো ওইটাই তো সহজ। আচ্ছা, তাহলে ওটা দিয়ে করেন। ওটা দিয়ে করলে এভারেজ নেট রিসিভেবল অ্যাকাউন্টস ডিভাইডেড বাই পেয়েবল, নেট সেলস, এভারেজ নেট রিসিভেবল ডিভাইড বাই নেট সেলস, ঠিক আছে, ইন্টু 365। তাহলে এভারেজ যখন আমরা বের করব, এভারেজ বের করলে 2 বছরটা যোগ করে ভাগ দিতে হবে 2 দিয়ে। ভুলাই যাচ্ছে। রিসিভেবল এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এই দুটো যোগ দিলে আমার কত বের হয়? 1,10,000। এটা 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 55,000 টাকা। ঠিক আছে। আর নিট সেলস বের করবো কিভাবে? সেলস থেকে এই রিটার্নটা বাদ দেব। সেলস থেকে রিটার্নটা বাদ দিলে আমার বের হয়ে যাবে নিট সেলস, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি আমি 2 বছরের সেলস ধরবো না, যে কোনো একটা? না না, একটা একটা শুধুমাত্র শোনেন, আমরা এই যে রিসিভেবল বের করতেছি, কি রিসিভেবল, তাই না? দেখেন, আমরা যেগুলো বের করব একটা সহজ সূত্র হচ্ছে, আমরা যেটা বের করব এখানে রিসিভেবল, এখানে বের করব পেয়েবল, এখানে বের করব ইনভেন্টরি। তো যেগুলো বের করব সেগুলোকে এভারেজ করতে হবে, পরেরটা না। হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি। যেটা নাম থাকবে ওইটাকে এভারেজ করব, কিন্তু পরেরটা না। তাহলে রিসিভেবল কথা, রিসিভেবলকে আমার করতে হবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু অল্টারনেটিভ এটা করা আছে, ঠিক আছে। এই যে এখানে অল্টারনেটিভ ওয়েতে এটা করা আছে, একবারে বেরিয়ে যাবে। হ্যাঁ, আপনার যে 2 কোনো দিয়ে ভাগ হলো কেন? অ্যাসেট টার্নওভার 2 দিয়ে, হ্যাঁ কি, 2 দিয়ে ভাগ হলো কেন যে? এভারেজ বের করতে গেলে 2 বছরেরটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিবেন, এভারেজ বের হবে, ঠিক আছে। ইনভেন্টরি টার্নওভার সিমিলার ওয়েতে এটাও করবেন। ইনভেন্টরি যেহেতু বের করতেছি তাই এটাকে 2 দিয়ে 2 বছর যোগ। ইনভেন্টরি টার্নওভার, এটার সূত্র হচ্ছে কস্ট, এটার এটা হচ্ছে কি এভারেজ ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। ওকে, এভারেজ ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড, মানে এটার মানে হচ্ছে যে আমার ইনভেন্টরিটা কতবার সেলসে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আমার ইনভেন্টরিটা কতবার সেলসে কনভার্ট হচ্ছে, তো এটার বেলায় আমি উপরে কেন সেলস নিলাম না, আমি কস্ট অফ গুডস সোল্ড কেন নিচ্ছি? এটা কোশ্চেন আসে না? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? জি এর ভাইয়া, সূত্র বুঝতে হচ্ছে পারছি। এভারেজ ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড, কষ্ট এভারেজ করছো তো ইনভেন্টরি ভাইয়া কস্ট উপরে, অফ, কষ্ট করছো তো উপরে দিছে। না আমরা তো একটা সূত্র শিখছি না, আমরা এই যে জি জি 365 দিয়ে গুণ দিব। জি জি জি। এই যে এখানে এখানে আমরা
আমরা তো বলছি একটা সূত্র শিখবো, ইনভেন্টরি ইন ডেইজ, জি জি। ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তো দেখেন এটার মানে হচ্ছে কি যে আমার যে ইনভেন্টরিটা, আমার ইনভেন্টরিটা কতবার সেলসে রূপান্তর হচ্ছে, মানে কতবার সেলসে সেলসে রূপান্তর কনভার্ট হচ্ছে সেলসে। কনভার্ট হচ্ছে। তো আমি এখানে কস্ট অফ গুডস সোল্ড কেন দিলাম, এটা হচ্ছে কোশ্চেন। ভাই একটা আওয়াজ হচ্ছে। হঠাৎ করে নেট চলে গেছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি এখানে কস্ট অফ গুডস কেন নিলাম, আমি সেলস কেন নিলাম না, কারণ আমি বলতেছি যে আমার মানে ইনভেন্টরিটা, ঠিক আছে, আমার ইনভেন্টরিটা কতবার সেলসে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, ওকে। সো এখানে আমি যেটা আমার ইয়ে, কারণ এখানে কস্ট অফ গুডস নিচ্ছি এই কারণে, কারণ সেলসের সাথে তো প্রফিট যুক্ত থাকে, বুঝছেন। তো প্রফিট তো আসলে কোনো ইনভেন্টরি না, এই কারণে আপনার কস্ট অফ গুডস লেখা হয়। কারণ আমরা জানি প্রফিট সমান সমান কি, প্রফিট সমান সমান কস্ট অফ গুডস সোল্ড, মানে টোটাল সেলস, সেলস সমান সমান কি, সেলস সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস প্রফিট। মানে আমার এই পণ্যে কত টাকা ব্যয় হচ্ছে তার সাথে আমার প্রত্যাশিত মুনাফা যোগ করে আমি প্রফিট বের করি। ঠিক আছে, তো এই কারণে সে কস্ট অফ গুডস সোল্ডটা নেওয়া হয় এখানে। সুতরাং আমি এখানে এভারেজ ইনভেন্টরি ডিভাইড বাই, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হুম, শুনতে পাচ্ছি, ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড, আর এখানে এখানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তো এটা করলে আমার কি বের হবে, এভারেজ ইনভেন্টরি করেন, ইনভেন্টরি 2 বছরেরটা, 2 বছরেরটা যোগ দিয়ে, 2 বছরের ইনভেন্টরি যোগ দিয়ে আপনি ভাগ দেন। সরি, এটা তো না, জি এটা 2 বছর ইনভেন্টরি যোগ দিয়ে আপনি 2 দিয়ে ভাগ দেন, তাহলে আমার এভারেজ ইনভেন্টরি বেড়ে যাবে। ও, আমরা তো আগের অঙ্কটা দেখছি, এই অঙ্কে তো এটা নাই। ঠিক আছে, আমরা ভুলে 2 নাম্বার অঙ্কটাই করছি, 1 নাম্বার অঙ্কটা দেখছি এখানে। এটা তো গত ক্লাসে তো বলে দিছিলাম, তাই না? গত ক্লাসে কি এটা করাইছিলাম না আপনাদের, এটা করাইছিলাম। রিটার্ন অন সেলস, রিটার্ন যেগুলোতে, ক্যাশ রিটার্ন অন সেলস, এখানে বলছে কিন্তু শুধু রিটার্ন অন সেলস না, বলছে ক্যাশ রিটার্ন অন সেলস। আমরা আমাদের সূত্রে কি ছিল যে রিটার্ন অন সেল যদি থাকে তাহলে আমরা দেখি উপরে হচ্ছে নেট ইনকাম, নিচে হচ্ছে সেলস ইন্টু 100, যে কোনো ধরনের রিটার্ন এগুলোর সাথে আমরা 100 লাগাই। বাট এখানে হচ্ছে ক্যাশ রিটার্ন অন সেলস, ক্যাশ রিটার্ন অন সেলস বলে আমাদের ক্যাশ প্রফিটটা নিতে হবে। ক্যাশ প্রফিট এখানে ছিল কোনটা, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা। তাহলে এটা যাবে উপরে আর নেট সেলসটা যাবে নিচে, তাহলে এটা পার্সেন্টেজ করলে 8.25%। ঠিক আছে, বোঝা গেছে? কি সমস্যা? ভাই এটা আরেকবার বলে দিন। আরেকবার বললেন ভাইয়া। ক্যাশ রিটার্ন অন সেলস, আমরা যদি শুধু রিটার্ন অন সেলস দেখি তাহলে আমাদের সূত্র কি, রিটার্ন অন সেলস হচ্ছে উপরে নেট ইনকাম, নিচে হচ্ছে নেট সেলস।
আর এখানে বলছে ক্যাশ রিটার্ন অন সেলস, তার মানে এখন আমি নেট ইনকাম নিতে পারতেছি না, কারণ নেট ইনকাম তো আপনার এক্রুয়াল বেসিসে নেট ইনকাম, মানে এখানে বাকি টাকি সব মিলে এত ইনকাম আছে। এখানে ক্যাশ ইনকামও আছে, নন ক্যাশ ইনকামও আছে। এটা বলছে বুঝবো কি শুধুমাত্র করে? ক্যাশ ইনকামটা নিতে, এই যে লেখা থাকবে যে, নেটে প্রোফাইলে যাই। ঠিক আছে। তাহলে ক্যাশ রিটার্ন অন সেলস এইটা নিতে হবে, 33,000 টাকা নিতে হবে। এই ক্যাশ জিনিসটা আপনার পরীক্ষার সময় লক্ষ্য রাখবেন, ঠিক আছে। 8.25%। ক্যাশ ডেট কাভারেজ, ক্যাশ ডেট কভারেজ, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার আহ মানে আমার লাইবিলিটির উপরে আমার কত টাকা আমার ক্যাশ জেনারেট হয়েছে। এটা হচ্ছে নেট ক্যাশ পয়েন্ট অপারেটিং আর এভারেজ লাইবিলিটি। 2 বছরে এভারেজ লাইবিলিটি আমাদের নিতে হবে, এই যে এই দুটো হচ্ছে আমার লাইবিলিটি, এই যে এই দুটা। দুটো এই চারটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। লাইবিলিটি। চারটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে আমাদের, ঠিক আছে। চারটা যোগ দিয়ে দুটো। উপরে ডেট নিচে ক্যাশ, এটা তো বলেই দিছে। আমাদের সূত্রের দিকে তাকান, ক্যাশ ডেট এভারেজ, এভারেজ ডেটের উপরে কত টাকা ক্যাশ আছে, ঠিক আছে। ওখানে কারণ মানে আমাকে তো ক্যাশ টাকা দিয়েই এই ডেট গুলো পরিশোধ করতে হবে, তাহলে আমার এভারেজ লাইবিলিটির উপরে আমার কত টাকা হাতে ক্যাশ আছে। ওকে, এটা দেখতে হবে আমাদের, ক্যাশ ডেট কভারেজ। এটা আরেকবার বলেন ভাইয়া। ক্যাশ ডেট কভারেজ মানে ডেট এভারেজ লাইবিলিটির উপরে আমার কত টাকা ক্যাশ আছে। তার উপরে নেট ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস, আর নিচে এভারেজ টোটাল লাইবিলিটিস। টোটাল লাইবিলিটি আমরা দুইটা পাইছিলাম এখানে, হুম, ওই দুটার এভারেজ, এভারেজ করছে আর বুঝি। উপরে অ্যাড। তো তার মানে 1 টাকা লাইবিলিটির এগেনস্টে 21 পয়সা ক্যাশ টাকা আছে, ঠিক আছে। গ্রস প্রফিট রেশিও, উপরে হচ্ছে গ্রস প্রফিট, নিচে হচ্ছে নেট সেলস, ঠিক আছে। অলওয়েজ প্রফিট কিন্তু আপনার কি মানে যদি কিছু বলা না থাকে সেলস এর উপরে হবে। আচ্ছা, গ্রস প্রফিট আমরা বলছিলাম যে গ্রস প্রফিট বলতে কি বোঝায়। গ্রস প্রফিট আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখছিলাম যে গ্রস প্রফিট মানে হচ্ছে সেলস থেকে, যেটা সেলস থাকে সেলস থেকে রিটার্নটা বাদ যাবে, আর এখান থেকে শুধু বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড। গ্রস প্রফিট মানে হচ্ছে মোট লাভ আর কি, মানে শুধুমাত্র আপনার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিলে আমার গ্রস প্রফিট পাবে। এটা মনে রাখেন, হ্যাঁ। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে গ্রস প্রফিট বের হয়। মনে থাকবে, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, মানে আমি যে দামে সেল করছি আর আমার ওই পণ্যের উপর কত খরচ গেছে, এই দুইটা ডিফারেন্স হচ্ছে গ্রস প্রফিট। এগুলো তো আমাদের আরো ক্লিয়ার হবে যখন আমরা ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবো, হ্যাঁ। তাহলে গ্রস প্রফিট বেড়ে যাচ্ছে, সেলস মাইনাস সেলস হচ্ছে নেট সেলস হচ্ছে 4 লাখ, নেট সেলস হচ্ছে কত 4 লাখ, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1,98,000। এদের মাইনাস করলে আপনার বেড়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তাহলে এটা হবে 50%, মানে গ্রস প্রফিট 50% করে, খুবই ভালো করে। নেট প্রফিট রেশিও, উপরে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড বাই নেট সেলস ইন্টু 100। এই যেখানে আছে নেট প্রফিট আফটার ট্যাক্স, এই যে নেট প্রফিট, আর নিচে হবে সেলস, ঠিক আছে, ইন্টু 100। বলেন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, প্রশ্ন বলেন তো কার আছে কোনো স্যার, কোশ্চেন ঠিক আছে আছে। কিনা বলেন। হ্যাঁ এগুলো হ্যাঁ বলেন। সহজ ভাবে মনে রাখবো কি করে বলেন? এটা তো একটা বড় প্রশ্ন। সহজভাবে মনে রাখতে গেলে পড়তে হবে, আপনার আপনার মনে রাখতে গেলে পড়তে হবে, নিজের মনের মধ্যে এই সূত্র ঢুকাইতে হবে। আর সূত্র চিনতে গেলে আপনাকে সূত্রগুলো বুঝতে হবে যে এনে কি কি চাচ্ছে।
সূত্রের মধ্যেই সবকিছু থাকে। সূত্রটা ফেলে দিলেই তো অঙ্ক শেষ হয়ে যায়। হুম হুম। ঠিক আছে। আচ্ছা সুমন ভাই, একটা বিষয় জানার ছিল। জি জি বলেন। সেটা হলো আপনার প্রবলেম টুতে তারা রিকোয়ারমেন্টে কি মানে এখানে কোনো কোন কোন রেশিও বের করতে হবে উল্লেখ করবে না, না? সরাসরি না এরকমই না, লেখা উল্লেখ থাকবে? উল্লেখ 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 করবে, উল্লেখ করবে অবশ্যই। এই যে এরকম থাকবে কোশ্চেন, এই যে এরকম থাকবে, যেরকম রিকোয়ারমেন্ট, এই যে এরকম। ও আচ্ছা এতগুলা আচ্ছা, না দিবে ওইখানে। ভাইয়া? সর্বোচ্চ 5-6টা থাকতে পারে। 5-6টা? আপনি কি বলেন 5-6টা? আপনি এমনি নাম্বার দিয়ে দিবে 10-12? একটা করতে তো কম সময় লাগে। কম সময় লাগে? আপনি পারেন দেখে তো কম সময় লাগে, আমাদের করতে গেলে তো কষ্ট না হতো। না, আপনারাও পারবেন। আপনারা 2 দিন পরে বলুন যে তো অনেক সোজা, করেন না বলে আপনাদের এই মানে প্রবলেম হচ্ছে। এগুলো তো সব আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখানে যা দেওয়া আছে সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। ঠিক আছে, তার মানে এখান থেকে বললেই কমন, বুঝছেন? হুম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়, আসলে এরকম ভাবে আসবে। এই সেম টাইপের অঙ্ক তো এটা, একটু আগে যেটা দেখাইলাম এটাই তো। 2বার আসছে নাকি এটা? ও অন্য মাই গড, ইয়ার এটা তো আসছে। 2বার আসছে। এটা তো আবার এখানেও আছে, হাসিন কোম্পানি, মেঘনা কোম্পানি। ওরে বাবা, একই অঙ্ক কপি পেস্ট করে দিছে পুরা। ওরা তো মাথা ঘামে এই যে প্রশ্ন তৈরি করতে পারবে, আপনাদের মতো তো সময় নেই। হ্যাঁ, আপনাদের জন্য এরকম কোশ্চেন ইয়ে করে দিবে। হ্যাঁ, কপি পেস্ট মানে। ঠিক আছে, একই অঙ্ক, কেন করেন? এরকম করে ফেলে হবে। আপনারা করেন তো এই অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে, করেন নিজে নিজেরা করেন এই অঙ্কটা, খাতা কলম নিয়ে করেন। এখানে যে আবার পার্সেন্টেজ দিয়ে দিস ভাইয়া মর্গেজ পেয়েবেল এর মধ্যে। ওটা এমনি মানে 15% রেটে লোন নিছে আর কি। এটা মর্গেজ এ- লোন নিছে, মানে ধরেন একটা প্রপার্টি কিনছে, ঠিক আছে। এটার সাথে সূত্রের কোনো সম্পর্ক আছে? না না, এটার সাথে ইয়ে নেই। এটা এটা তো একটা লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি। এই অঙ্কটা করে ফেলেন, এই পর্যন্ত করেন। এখানে কুইক অ্যাসেটটা কি? এ মানে কুইক অ্যাসেটটা কি? কুইক অ্যাসেট এখানে? কুইক অ্যাসেট, হ্যাঁ। কুইক অ্যাসেট মানে হচ্ছে ওই যে ইয়ে অ্যাসিড টেস্ট বা কুইক অ্যাসেট, মানে হচ্ছে যে অ্যাসেট গুলো একেবারে ক্যাশের কাছাকাছি আর কি, মোস্ট লিকুইড আর কি। মানে কি যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ওটা তো কারেন্ট আছে। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার কুইক অ্যাসেট বেরোবে। ও কারণ কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরিটাই হচ্ছে মানে মানে নন কুইক অ্যাসেট, মানে যেটাকে সহজে নগদ টাকায় কত তাড়াতাড়ি রূপান্তর করা যায় না। হুম।
ওই যে আপনার যে ব্যালেন্স শিট ক্লাসিফিকেশন, এখানে কুইক অ্যাসেটের আর কি এক্সাম্পল পাচ্ছিলাম না। তার মানে এটা ইনভেন্টরিটা বাদ দিয়ে দিব শুধু। হুম। কুইক আছে তার ব্যালেন্স শিটের কোনো ইয়া না, এটা রেশিও অ্যানালাইসিস এরিয়া। আচ্ছা যাই হোক, আপনার বাসায় করেন এটা, হ্যাঁ। আজকে আর দরকার নাই, সময় যাবে বেশি। ঠিক আছে, এটা বাসায় করেন। নিচে একটা অঙ্ক আছে, এগুলা মোটামুটি সবই ইয়ে। ভাইয়া, যেমন এক একটা রেশিওতে কতবার থাকে? এক একটা রেশিওতে আপনার কত, 2 করে থাকতে পারে, ও, 2 করে মানে থাকবে। জি জি, দুটা করতে আমাদের পারে আমাদের চার। মানে থিওরি তো মানে একটু ইয়ে আছে না, থিওরিতে একটু ইয়ে আছে। হুম। ভাইয়া, ভাইয়া দুইটার তাহলে রেশিও যদি ঠিক হয় তাহলে 4 মার্কস। হুম সব হুম। প্রত্যেকটা আলাদা করে না? জি জি। ওকে, এখানে একটা কোশ্চেন আছে দেখেন, হোয়াট ফ্যাক্টরস আর অ্যাসেসড ইন দ্য ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম টু ইভ্যালুয়েট এ কোম্পানিজ প্রফিটেবিলিটি। মানে আইসিআরআর এ যে মানে ব্যবসার প্রফিটেবিলিটি অ্যাসেস করার জন্য, আইসিআর এ প্রফিটেবিলিটি অ্যাসেস করার জন্য কোন রেশিও গুলো ব্যবহার করা হয়। এর মধ্যে 3টে রেশিও ইউজ করা হয়, একটা হচ্ছে নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, আর অপারেটিং প্রফিট টু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। এই 3টা। ঠিক আছে, এর সূত্র হচ্ছে নেট নেট ইনকাম আফটার ট্যাক্স ডিভাইড বাই নেট সেলস, ওটা হচ্ছে নেট ইনকাম আফটার ট্যাক্স ডিভাইড বাই টোটাল অ্যাসেট, একটা হচ্ছে অপারেটিং প্রফিট ডিভাইড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস। ঠিক আছে, সো এই 3টা একটু মনে রাখেন, এটা আসতে পারে পরীক্ষায়। হরাইজন্টাল ভার্টিক্যালে। আচ্ছা, আপনার এর আগের অঙ্কগুলো কি করছেন? না ভাইয়া, এবার আর করার সুযোগ পাই নাই। আগের অঙ্ক ডেপ্রিসিয়েশন এগুলো তো করতে হবে, না করে তো আসলে না, খালি ডেপ্রিসিয়েশন করছি, ডেপ্রিসিয়েশন গুলো করে First, ফেলছি সব। এইটা করা তারপর, হয় না। না না এটা না, এটা না, আগের সবগুলোতে কোনো ইয়ে আছে আপনাদের, কোনো এই প্রবলেম আগের আছে? জাবেদা আর টার্নার। লেজার এন্ট্রি এই দুইটা করছি, এরপর আর সামনে আগাইতে পারি না, ডেপ্রিসিয়েশন করছি। তো এগুলো একটু করে নিয়েন, হ্যাঁ, করে নিয়ে তুই করে, নাহলে পরে কিন্তু আর সময়। টার্নারটা একটু আরেকবার না বলবেন? না, আপনি ভাই থিওরি কিন্তু আপনি দেখা যায় রাত্রের মধ্যে শেষ করতে পারবেন, কিন্তু অঙ্ক যদি আপনি ঠিক মতো না আগান, 1 রাতের মধ্যে জীবনও শেষ করতে পারবেন না। থিওরি চাইলে কিন্তু শেষ করা যায়, ঠিক না? কিন্তু অঙ্কতে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না। ভাইয়া, আমার একটা বাংলা লেকচার দরকার ছিল, তো ভালো বোঝার জন্য, যাতে নিজের মতো করে গুছাই লিখতে পারি। বাংলা মানে এই যে শীট, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার প্রশ্ন তো ইংলিশে আসবে, এই যে অঙ্কগুলো। না, আমি জাস্ট নিজে ইয়া করার জন্য, যাতে করে নিজের মতো গুছাই লিখতে পারি। বাংলায় না বুঝলে তো ইংলিশটা মুখস্থ মতো হয়ে যায়। আচ্ছা, বাংলা আমাদের ইয়ে আছে, এই হ্যান্ডনোটটা আপনি নিয়ে নিন, ঠিক আছে, থিওরিটা। বাট আচ্ছা, যে ওইটা। কোনো এক জায়গায় পড়লে ভালো, যে ইংলিশে পড়লে ভালো, বুঝছেন? ব্যাংকিং সবই তো ইংলিশে, বাংলা আসলে। ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো ধরেন ওই বাংলা ভাষণ থেকে আসছি তো, আর ওই অনেক আগের সেই পড়া। হুম। এখন আসলে ওই যে কিন্তু অনেক, অঙ্ক কিন্তু ইংলিশে থাকবে, হ্যাঁ অঙ্ক অঙ্ক তো কিন্তু আমরা ইংলিশে থাকবে, জানেন? একটা জিনিস হচ্ছে কি, যে সবই বুঝতেছি ইয়ে করতেছি, কিন্তু নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসে না যে আসলে পরীক্ষায় গেলে কি করবো। এমন সুমন যদি হতো ভাই, একটু একটা 11 নম্বর পেজে আসবেন সুমন ভাই। ওই যে আচ্ছা, 3 নম্বর, বাংলা লাগবে আপনার বাংলা শিট নিয়েন, সমস্যা নাই। হ্যাঁ বলেন। ওই যে উপরে যে আছে যে 4 লাখ টাকাটা কিভাবে আসলো, যে আপনার এটা যে, হ্যাঁ, চার নিট লাখ সেলস মানে কি? নিট সেলস মানে হচ্ছে সেলস থেকে জাস্ট খালি রিটার্নটা বাদ দিবেন। সেলস রিটার্ন যেটা হলো, ওটা কি সেলস হলো? হ্যাঁ। আপনি সেল করছেন,
চার- 4,20,000 টাকা, রিটার্ন রিটার্ন দিয়ে দিছে 20,000 টাকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। আপনার তো সেল, আসলে আসল সেল হয়েছে আপনার 4 লাখ টাকা। ও, চার বিশ লাখ বিশ হাজার তো হাজার বিয়োগ বিশ বিশ হাজার হাজার 20,000 তো আপনাকে রিটার্ন দিয়ে গেছে কাস্টমাররা। ও, এটা হবে নেট সেলস। হ্যাঁ হ্যাঁ, নেট সেলস। একই কোশ্চেন দুইবার আসছে এখানে না? হুবহু একই কোশ্চেন দুইবার আসছে, মেঘনা কোম্পানি আর একটা আছে আচ্ছা, হাসিন নেট কোম্পানি। সেলস আর গ্রস প্রফিটের ক্ষেত্রে ভাইয়া এটা কিভাবে করলেন? এই 4 লাখ বের করে আবার গ্রস প্রফিট সেলসটা কিভাবে বের করলেন? এফ এ। গ্রস প্রফিট হচ্ছে, সূত্র হচ্ছে গ্রস প্রফিট। আমরা এর আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মনে হয় দেখাইছিলাম আপনাদেরকে বইতে, তাই না? জানাম, ওইটা একটু বের করি। এই দেখেন, কোথায়? দেখা যাচ্ছে? না। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, গ্রোস প্রফিট। হ্যাঁ দেখেন, জি এটা হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট। জি। ইনকাম স্টেটমেন্ট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে বের হয় গ্রস প্রফিট। এগুলো আপনাদের শিখতে হবে সামনের অঙ্কে, না, ঠিক আছে? এখানে এই জন্যই পাচ্ছিলাম না। সেলস বিয়োগ কস্ট অফ গুডস সোল্ড। হুম, সেলস বিয়োগ কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কি? গ্রস 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 প্রফিট। প্রফিট। কিন্তু এখানে তো সেলস থেকে কিন্তু রিটার্ন অবশ্যই অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? ওই রিটার্নটা আবার বাদ দিতে হবে অ্যাডজাস্ট সেলস রিটার্ন। 20,000 টাকা। রিটার্ন, রিটার্ন তো বাদ দিতে হবে, লজিক্যালি বাদ দিতে হবে, কারণ আপনার তো 4 লাখ টাকা পুরো সেল হয় নাই, আপনার 20,000 টাকা তো ফেরত দিয়ে দিছে। তো যেটা ফেরত দিয়ে দিছে ওটা আপনি যে সেলস হিসাবে ধরেন, তাহলে তো হুম, হিসাব রক্ষণ ভুল হয়ে গেল না? জি জি জি। তো গ্রস প্রফিট বের হয় শুধুমাত্র যেই টাকা দিয়ে সেল করছেন সেখান থেকে আপনার কত খরচ গেছে সেটা বাদ দিলে গ্রস প্রফিট, মানে মোট লাভ। এই মোট লাভ থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিতে হয়। অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে যেগুলো আপনার যেই ব্যয়গুলো আপনার অফিসিয়াল ব্যয়, মানে অফিসে অফিসে কি দাপ্তরিক কাজকর্ম করে, রেন্ট দেয়, এই সমস্ত যেগুলা আপনার পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না, সেইগুলোকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। তো ওই আচ্ছা ভাই, অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিলে বের হয়ে যাবে নেট ইনকাম। একটা গ্রস প্রফিট, একটা নেট প্রফিট, ঠিক আছে? এটা একটু মনে রাখেন, একটা গ্রস প্রফিট, একটা নেট প্রফিট, এই দুটো বের হয়। ঠিক আছে? জি ভাই, 4 নম্বর অঙ্কটা পাশে ওই যে যে চ্যাপ্টার থিওরি যেটা, হুম। এইখানে ভাইয়া মানে কি বের করবো? এখানে আপনি যেমন এ আর বি রাখছেন, আবার অল্টারনেটিভ এ বি সি রাখছেন, মানে সলভেন্সি রেশিও, লিকুইডিটি রেশিও, আর অ্যাসিডিটি অ্যাক্টিভিটি রেশিও। আর হ্যাঁ, অল্টারনেট লিকুইডিটি ওয়ে। রেশিও। লিকুইডিটি রেশিও হচ্ছে আপনার দুইটা, একটা কারেন্ট রেশিও, একটা কুইক রেশিও। কুইক রেশিও, লিকুইডিটি রেশিওর আরেক নাম হচ্ছে আপনার ওই যে কুইক রেশিও ও, বা অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে? তিনটা নাম এটা: লিকুইডিটি রেশিও, অবলিক কুইক রেশিও, হুম, অবলিক অ্যাসিড টেস্ট রেশিও, ও। ঠিক আছে? আর আর সলভেন্সি রেশিও। সলভেন্সি হচ্ছে ডেট ইকুইটি রেশিও, এইটা হচ্ছে সলভেন্সি রেশিও। আর অল্টারনেট ওয়েটা এটা কিসের বের করছেন ভাইয়া, এই যে অল্টারনেট ওয়ে? এইটা দরকার নেই আপনার, ঠিক আছে? আচ্ছা এটা ভাই, না ল ইস ল টুটা কেন দেওয়া হয়েছে? কারণ রেশিও নাম যেগুলো, হ্যাঁ, সেগুলোতে ইস্টু দিতে হয়। আপনার এই যে রেশিও যেগুলো, হ্যাঁ, রেশিওতে ইস টু হবে না? রেশিও থাকলে ইস্টু দিতে হবে। তাহলে সবগুলোর মধ্যে একটা এক্সাম্পল। এই যে লাইবিলিটি রেশিও, ডেট ইকুইটি রেশিও, মানে ডেট কত ইকুইটি কত, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে সেগুলো রেশিও দিয়ে দিতে হয়। ভাই একটু অঙ্ক করেন, অঙ্ক করলে আপনাদের অনেক ই হবে, হ্যাঁ। আমরা আজকে জি। সামনে ইনশাল্লাহ আমরা মাঝামাঝি এতে একটা ক্লাস নিয়ে আমরা পরের একটা চ্যাপ্টার করাই দিব, হ্যাঁ। এরপর ভাইয়া শুক্র যে শনিবার তো ভাইয়া অ্যাকাউন্টিং এর ক্লাস নাই। ভাইয়া বাংলা যে থিওরি, এটা কি চ্যাপ্টার ওয়াইজ আছে আপনাদের শিটে?
সাজ্জাদ ভাই করছে কিভাবে আমি যে দেখিনি এখনো। সাজ্জাদ ভাই এটা মনে হয় করার কথা, বাংলা একটা মানে থিওরি। মানে ভাই চ্যাপ্টার ওয়াইজ হলে আমাদের জন্য ভালো হয়। যেমন চ্যাপ্টার আজকে যেটা করলাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই হতো আর কি। দেখিনি একটু কিভাবে আছে। না, এটা এটা চ্যাপ্টার ওয়াইজ কিনা দেখে নেই। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজই আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে, হ্যাঁ। তাহলে তো ভালো আমাদের জন্য। হুম হুম, চ্যাপ্টার ওয়াইজ আছে, আপনার এটা কারেক্ট করে নিন, এটা ইয়ে করে নিন, কারেক্ট করে, হ্যাঁ। জি, থ্যাংক ইউ ভাই। ভাই ঠিক কালকে আছে, ক্লাসটা কখন হবে সকালে? কালকে দেখি আমি ইয়ে করব মানে বলতেছি, দাঁড়ান এটা দেখে নেই, সকালে আমাদের 11টায় নেওয়া দিয়ে যায় দিলে কিনা ভালো দেখি। হতো ভাইয়া। বুঝছেন? তাহলে আমরা হ্যাঁ, প্রিন্ট করে নিতাম। আমাদেরকে দিলে একটু ভালো হতো, প্রিন্ট করে নিতে পারতাম। কি অ্যাকাউন্টিং না না, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট বাংলাটা? বাংলাটা। জি হ্যাঁ জি হ্যাঁ। এই যে বাংলাটা, ঠিক আছে, বাংলাটা ই আছে, থিওরিটা ইসে আছে, দেখা আছে। জি। ভাই এটা কি আপনি করছেন? না, এটা সাজ্জাদ ভাই করছে এটা। বাংলাটা এখানে পুরোটা আছে, হ্যাঁ, মানে শুধু থিওরি গুলো। ভালো হবে ভাই, ওই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টার অঙ্ক করবো ওটা করে দিলে একটু সুবিধা হবে। আপনার চাইলে বাংলাটাও পড়তে পারেন, এই ইয়েটা বাংলা ভাই পড়ে। এগুলো আবার আপনি ইংরেজিতে তো দিচ্ছেনই আপনার, তাই না? হ্যাঁ, আমার তো চ্যাপ্টার ওয়াইজ ইংলিশে দেওয়া স্যার, এখানে সবগুলো থিওরি, কোনো অঙ্ক নাই এখানে, ও আচ্ছা। ঠিক ভাই এটা আছে। যদি আমাদের দিতেন একটু। ভাই আপনার ইংলিশ শিটটা যেরকম ওরকম হলে তো আসলে অনেক ভালো, কিন্তু আসলে বাংলা হলে আমাদের জন্য ভালো হয় ওরকম, না, ওই ইংলিশ তো স্টাইলের। আপনার, অঙ্ক তো আপনার ইংলিশে না, থাকবে। অঙ্কর কথা বলছি না ভাইয়া, মানে থিওরির কথা বলছি। অঙ্ক তো অবশ্যই থিওরি ইংলিশে যে করতে হবে। থিওরি তো এই যে আলাদা করে দিলাম আমরা, থিওরি আচ্ছা শুধু আচ্ছা, এইটাই, থিওরির বাইরে কোনো জিনিস পড়া লাগবে না, জি, ইনশাল্লাহ। ঠিক আছে। আর অঙ্ক তো আপনাকে ইংলিশেই করতে হবে, হ্যাঁ, অঙ্ক তো ইংলিশেই করতে হবে। ঠিক আছে। জি। ঠিক আছে, এটা লাগলে আপনাদেরকে পাঠিয়ে দেবো না আমি। ভাই দিয়ে দেন এখন, আপলোড করে দিয়ে। আচ্ছা, এটা এটা আপনাদেরকে দেওয়া হয় নাই না এটা? না না, আচ্ছা, আমি মেল করে দিব না আপনাদের, ঠিক আছে। ওই যে ড্রাইভে দিলেই ভাই ভালো হয়, যেখান থেকে। ওটা ড্রাইভে ইংলিশ অঙ্ক একসাথে, ইংলিশ বাংলা একসাথে কত সমস্যা। ভাই আমি তো মেল পাইনি ভাই, মানে ড্রাইভে ঢুকতে হয় আমার। ড্রাইভে দেওয়া যাবে না, কারণ ড্রাইভটা এখান থেকে আমরা তো ইয়ে করি, বাইরে সেল করি তো, তাহলে ও আচ্ছা, দুইটাই চলে যাবে সবার কাছে, তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেসটা বলি ভাইয়া। আমার তো ইমেল অ্যাড্রেস ঠিক এখানে আছে। নাই, মেল। বেসিক ইমেলেই অ্যাকাউন্টিং। দিয়েন, আমরা তো ইমেল দিছিলাম মনে হয় আপনাকে। ইমেল দিয়েছিলাম, সাজ্জাদ ভাই অ্যাড করেনি, বলে যে এটা আপনাদের ইসে দিয়ে দিই। আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেনি এখানে। শোনেন, আমি এই যে দিয়ে দিচ্ছি এখনই মেইলে, হ্যাঁ। ভাই আমার ইমেল আহ অ্যাড্রেসটা একটু অ্যাড করে দেন না ভাই, ইমেল অ্যাড্রেসটা একটু অ্যাড করে দেন না ভাই। আমি তো add করতে পারি না, ওটা তো সাদ্দাত ভাই করে, কারণ ওটা তো উনি করে এটা, আমি করি না। না, যে এই মেলটাতে শুধু আপনি অ্যাড করে দেন, এই মেলটা আপনি যে মেলটা এখন আচ্ছা, ছাড়তেছেন, হ্যাঁ হ্যাঁ, ইমেল আমি দিচ্ছি, দাঁড়ান একটা এই মিনিট, আমি মেলটাতে দিয়ে অ্যাড দিই। করে দেন শুধু। ঠিক আছে।
ভাই আমার ইমেল অ্যাড্রেসটা ভাই, আপনি ইমেল অ্যাড্রেস কোনটা? MIZAN, ভাইয়া আমারটাও দিয়েন ভাইয়া। এম আই মাহমুদ জেড। ফয়সাল। MIZ সব তো গেল MIZ দাদা, একটা মিনিট। MI। ও না ভাই, আছে, ওই যে অ্যাড করা আছে, নিজাম লালবাগ জিগার, আছে আছে দেখছি। আমারটা মনে হয় একটা নেই ভাইয়া, মাহমুদ ফয়সাল। ভাইয়া আমারটাতে দিয়েন লাইলা বিবানু। মাহমুদ ফয়সাল আপনার নাম? মানে ইমেল আইডি আর কি, mahmudfaisal.04@gmail.com। মাহমুদ ফয়সালকে একসাথে? জি জি একসাথে। MMAH। হ্যাঁ, MAHMUD, মাহমুদ FOYSAL ও ডট এফ ও জিরো এফ ফোর ওয়াই ও FOY। SAL @gmail। .04 ও আবার .04 আছে না? আমারটা কি আছে দেখা যাচ্ছে না, সাইফুল। .04। জি জি। ভাইয়া ফয়সাল বানানটা ভুল হয়েছে, FOY। FOY তো দিলাম। না ওই যে FA। ডট জিরো ডট। ফোর কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফয়সালের পরে মাহমুদ ফয়সাল। .04। mahmudfaisal.04 না? জি ভাইয়া। ঠিক আছে, এ আছে তো, জি। আপনার মিল আছে তো, হ্যাঁ। আমারটা কি আচ্ছা, আছে, সাইফুলময় ভাইয়া আমারটা দিয়েন @gmail.com। লাইলা। লাইলা শাহরিন নাকি না লাইলা লাইলা বিলকিস? বিবানু, এইটা ভাইয়া ঠিক আছে। আছে আছে। আচ্ছা, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে এখানে অ্যাড দিয়ে করে দিয়ে দিছি। দেয় সাইফুলময়। না, দিয়ে দিছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে এই যে এই মাঝামাঝিতে একটা ক্লাস নিব, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে দেখি। ভাই কিসের মানে কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং আছে তো অ্যাকাউন্টিং আমাদের মানে, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের? দেখি কোনটা নেই, আমাকে দেখি কোনটা আগে পড়ানো যায়। এই পরীক্ষা দেরি আছে, আরো 1 মাসের উপরে আছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। কালকে দেখি কখন ক্লাস নেবো, আমি আবার দিয়ে দিচ্ছি, যদিও ভাই আমি কালকে এখানে কি রাত। সকাল 11:30 না রাতে, এটা তো বলা দেখি দেখি সকাল 11:30 নেওয়া যায় কিনা, দেখি, হ্যাঁ। ঠিক আছে, জানেন ভাই। ওকে ভাই, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা।